আসসালামু আলাইকুম। গভীর রাজনৈতিক সংকট, তালগোল পাকানো পরিস্থিতি এবং এর মাঝেই দেশের সীমানার বাইরে ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয় এবং এর বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে মূলত ভারতের দিল্লির প্রেস ক্লাবের এক সিনিয়র সাংবাদিকের তথ্যের মাধ্যমে। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক বৈঠক মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক জটিল কৌশল, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন দিকে চালিত করতে পারে। আজ আমরা এই বৈঠকের প্রতিটি দিক, এর নেপথ্যের কারণ এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল একটি অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ। এর প্রতিটি দিকই গভীর তাৎপর্য বহন করে। ভারতের দিল্লির প্রেস ক্লাবের ওই সাংবাদিকের বিশ্লেষণ অনুযায়ী এই বৈঠকটি ছিল মূলত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈঠকে দলের সব শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সেখানে উপস্থিত ছিলেন না। এ থেকে বোঝা যায় বৈঠকটি দলের মূল নেতৃত্বের একটি নির্বাচিত অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর উদ্দেশ্য হতে পারে খুব স্পর্শকাতর কিছু আলোচনাকে একটি ছোট এবং বিশ্বস্ত গ্রুপের মধ্যে রাখা। এই অনুপস্থিতি কি কোনো অভ্যন্তরীণ বিভেদের ইঙ্গিত দেয়, নাকি এটি ছিল কেবল কৌশলগত একটি সিদ্ধান্ত? এই প্রশ্নটি থেকে যায়। বৈঠকের মূল এজেন্ডা কি ছিল এই বিষয়ে তথ্যসূত্র বলছে সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। এটি ছিল নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দলের প্রথম সাংগঠনিক এবং কৌশলগত বৈঠক। এই বৈঠকে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। প্রথমত, অতীতের ভুলগুলোর পর্যালোচনা। আওয়ামী লীগ নেতৃত্ব তাদের গত 2 মেয়াদের শাসনকালে কি কি ভুল করেছে তা নিয়ে সম্ভবত একটি আত্মপর্যালোচনা করেছে। এই ভুলগুলো হতে পারে নির্বাচন পরিচালনা, জনসম্পৃক্ততার অভাব বা গণমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা। এই আত্মসমালোচনা ভবিষ্যতের কৌশল নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ভবিষ্যতের কৌশল নির্ধারণ। এই বৈঠক থেকে দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য একটি নতুন দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। নতুন পরিস্থিতিতে দলকে কিভাবে পুনর্গঠিত করতে হবে, কর্মীদের মনোবল কিভাবে চাঙ্গা করতে হবে এবং কিভাবে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য কৌশল সাজাতে হবে, এসব নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত মিত্র। দিল্লিতে বৈঠক করার অর্থ হলো আওয়ামী লীগ আন্তর্জাতিক এবং আঞ্চলিক মহলে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে যে তাদের রাজনৈতিক কার্যক্রম এখনো সক্রিয় এবং তাদের পাশে ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে এমন একটি বৈঠক করা নিরাপদ নাও হতে পারত। দিল্লিতে বৈঠকটি করার মাধ্যমে দলের নেতারা একটি নিরাপদ এবং নিরপেক্ষ পরিবেশে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। দিল্লির মাটিতে এই বৈঠকটি হওয়ার ফলে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে একটি বার্তা যায় যে ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে সহযোগিতা করছে, কোনো একক দলকে সমর্থন দিচ্ছে না। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো শেখ হাসিনার নিজস্ব কৌশল এবং তার দেয়া বার্তা। ভারতের দিল্লির প্রেস ক্লাবের সাংবাদিক তার তথ্য উপাত্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। শেখ হাসিনা নিজেকে প্রাক্তন বা সাবেক প্রধানমন্ত্রী মনে করেন না। তিনি ভারত থেকে একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। এই পদক্ষেপের একটি সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন এবং নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাবি করছেন। এটি আওয়ামী লীগের কর্মীদের জন্য একটি শক্তিশালী বার্তা, যা তাদের মনোবল চাঙ্গা রাখবে। আরো কিছু তথ্য সামনে এসেছে। এর মধ্যে একটি হলো বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার দৃঢ় মনোবল এবং ক্ষমতায় ফিরে আসার সংকল্প দেখে মুগ্ধ হয়েছে।
তারা জানিয়েছেন যে তাকে প্রাণবন্ত ও সতেজ মনে হয়েছে, কোনোভাবেই পরাজিত বা ভেঙে পড়া মনে হয়নি। তিনি দলের সদস্যদের হতাশা থেকে বেরিয়ে আসার এবং আশা না হারানোর জন্য উৎসাহিত করেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই বার্তাটি দলের কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। শেখ হাসিনার সাম্প্রতিক বিবৃতিতে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল দেখা যায়। তিনি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বক্তব্য দেন, কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর নাম খুব একটা উল্লেখ করেন না। এই কৌশলের পেছনে কয়েকটি বিশেষ কারণ থাকতে পারে। মোহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ হিসাবে প্রমাণ করার চেষ্টা করা, এর মাধ্যমে তিনি অন্যান্য বিরোধী দল যেগুলো রয়েছে সেগুলোকে এই সংকট থেকে দূরে রাখতে চাইছেন, যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পুনরায় দাঁড়াতে না পারে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে তার নেতৃত্বের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা। এই বৈঠক থেকে একটি নির্বাসিত সরকার গঠনের গুজব ছড়িয়ে পড়েছিল, তবে ওই সাংবাদিক এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তার মতে এমন একটি পদক্ষেপ আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি করতে পারে। বর্তমানে দলের অগ্রাধিকার হলো সাংগঠনিক পুনর্গঠন এবং ক্ষমতায় ফিরে আসার জন্য কৌশল নির্ধারণ করা। এই পুরো ঘটনা প্রবাহে ভারতের ভূমিকা এবং এর ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর কি প্রভাব পড়ছে তা বিশ্লেষণ করা প্রয়োজন। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। এই অবস্থানটি খুবই সতর্কতামূলক এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি কৌশল। ভারত সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে না, আবার শেখ হাসিনাকেও তার রাজনৈতিক কার্যক্রম চালাতে বাধা দিচ্ছে না। এর মাধ্যমে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কোনো হস্তক্ষেপ করছে না, বরং একটি গণতান্ত্রিক সমাধানের পক্ষে কাজ করছে। এই বৈঠক এবং শেখ হাসিনার কড়া বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন এমন একটি রিভাইটালাইজড রাজনৈতিক বিরোধী দলের মুখোমুখি, যাদের একটি সুস্পষ্ট কৌশল এবং শক্তিশালী আঞ্চলিক সমর্থন রয়েছে। এই চাপ কয়েকভাবে দেখা যাচ্ছে: আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব। আওয়ামী লীগ যদি নতুন করে আন্দোলন শুরু করে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হতে পারে, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বকে বাধাগ্রস্ত করবে। গণতান্ত্রিক নির্বাচন। এই রাজনৈতিক চাপ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করাকে আরো কঠিন করে তুলবে। আন্তর্জাতিক বৈধতা। শেখ হাসিনার মতো একজন সাবেক প্রধানমন্ত্রীর কড়া বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দিল্লির এই বৈঠকটি কেবল একটি রাজনৈতিক দলের একটি সাধারণ সম্মেলন ছিল বলে মনে করছে না বিশ্লেষকরা, বরঞ্চ এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। এই বৈঠক থেকে শেখ হাসিনা তার দলের কর্মীদের জন্য একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন, তার রাজনৈতিক বিরোধীদের জন্য একটি সতর্ক বার্তা এবং আন্তর্জাতিক মহলের কাছে একটি কৌশলগত বার্তা পৌঁছে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে? আওয়ামী লীগ কি তাদের তৃণমূলের কর্মীদের সাথে আবার সংযোগ স্থাপন করতে এবং আন্দোলনের মাধ্যমে জনসমর্থন ফিরিয়ে আনতে পারবে? অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি এই চাপ সামলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবে? ভারতের বর্তমান সতর্ক অবস্থান কি পরিবর্তন হবে? আমার জানা নেই, তবে প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি। হয়তো উত্তর আসবে, অথবা এর উত্তর জানার জন্য বাস্তবতায় কি ঘটবে ভবিষ্যতে তার জন্য অপেক্ষা করতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।